ভাই ৭৭% বল দখল, ১৮টা শুট, ৭টা শটস অন টার্গেট। দিন শেষে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের ফলাফল হচ্ছে ১-০ গোলে পরাজয়। অর্থাৎ এত পার্সেন্ট বল দখলে রেখে এতগুলা শুট নিয়ে এতগুলা শটস অন টার্গেটে রেখেও রিয়াল মাদ্রিদ গত ম্যাচটা বের করে আনতে পারে নাই। শুধু বের করে না, তারা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করতে পারে নাই। যেখানে আমরা দেখেছি গত ম্যাচটাতে তারা হেতাফের এগেইনস্টে ১-০ গোলে হেরে গিয়েছে। যে হেতাফ এই ম্যাচটার আগে সম্ভবত তারা পয়েন্ট টেবিলের ১৪ না ১৫ নম্বরে ছিল। সেই টিমটার এগেইনস্টে কিন্তু আমরা নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে ১-০ গোলে হেরে গেলাম। যেখানে ছাদ বন্ধ করে অপোনেন্টরে ফেল দেওয়ার কথা ছিল, সেইখানে ছাদ বন্ধ করে নিজেরাই কিন্তু মারা খেয়ে গেছি। যেখানে ১-০ গোলে আমরা হেরে গেছি। সম্পূর্ণ ৩টা পয়েন্ট যেখানে আমাদের ক্লেম করার কথা, সেখানে উল্টো আমাদেরকে পিছনে হারিকেন ধরিয়ে দিয়ে অপোনেন্ট কিন্তু সম্পূর্ণ ৩টা পয়েন্ট নিয়ে গেল। আর এই ৩টা পয়েন্টের রিজনে আমরা কিন্তু এখন লা লিগাতে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে, পয়েন্ট টেবিলে কিন্তু এখন অনেকটাই পার্থক্য তৈরি করে ফেলেছি। যেখানে এখনো পর্যন্ত ৪ পয়েন্টের আমাদের ব্যবধান। ম্যাচ সমান, বাট ৪ পয়েন্টের কিন্তু ব্যবধান। হ্যাঁ, ম্যাচ শেষে আলভেলো বলতেছে, ভাই আরো ৩৬টা পয়েন্ট আমাদের হাতে আছে। আরো কয়টা ম্যাচ আছে? আরো ১২টা ম্যাচ আছে। ৩ বার ৩৬টা পয়েন্ট আছে। ওই ৩৬ পয়েন্টে যে কোনো কিছু হইতে লোমবাটা হবে, লোমবাটা। বার্সেলোনার খেলার সিস্টেমটা দেখতেছে, ওরা প্রত্যেকটা ম্যাচে ৪টা ৫টা ৪টা ৫টা করে দিতেছে। আপনার মনে হয় যে আপনারা একেবারে কোলে আইনা প্রত্যেক ম্যাচে ২ পয়েন্ট ৩ পয়েন্ট করে ছেড়ে দিয়ে আপনার কোলে এসে আপনারা পয়েন্ট দিয়ে যাবে? এমনটা মনে হয়? হ্যাঁ, আচ্ছা ভাই, ফেরেন্তিনো পেরেজ বলতেছে কি? ফেরেন্তিনো পেরেজ বলতেছে, ভাই আলবেরোয়া নতুন এসেছে, ওর কাছ থেকে আমরা যেটা পেতেছি এটা হচ্ছে বোনাস। আমরা কিন্তু সিজনের মাঝখান দিয়ে যে কোচকে সেক্ট করে দিয়েছি, ওর সেক্ট করার পরে আমরা যে কোচের হাতে দায়িত্বটা দিয়েছি, এই দায়িত্বটা কিন্তু তিনি ভালোভাবে পালন করতেছে। তিনি কিন্তু আমাদেরকে বোনাস হিসেবে অনেকগুলা পয়েন্ট পয়েন্ট এনে দিতেছে। তার মানে কি? তার মানে আপনি এমন একজন কোচকে দায়িত্ব দিয়েছেন, তার উপর আপনার কোনো ভরসা নেই। যেগুলা পয়েন্ট আসতেছে এগুলা আপনার বোনাস হিসেবে আপনি নিতেছেন। তো বলে দেন না ভাই, বলে দেন যে আমরা লা লিগা থেকে আমরা বিদায় নিয়ে নিছি। আমাদের লা লিগা ট্রফি লাগবে না, আমরা বিদায় নিয়ে নিছি। আপনি বলে দেন যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়ে নিছি। বাকি টুর্নামেন্ট গুলাতে তো আমরা গেছি। আমরা কোপা দেল রে থেকে গেছি, আমরা স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও কিন্তু মারা খেয়ে গেছি। তো ওইখানে যেহেতু গেছি, এটাও বলে দেন যে ভাই আমরা লা লিগাতেও গেছি, আমাদের লা লিগার ট্রফি লাগবে না, আমরা চ্যাম্পিয়ন্স লিগেও আমরা খেলতে চাই না, আমরা বাড়িতে চলে যেতে চাই। মানে এইসব ফাতরামির কথা বলে লাভ নাই। আপনি সিজনের মাঝখান দিয়ে প্লেয়ারদের প্রেসারে আপনি জাবি আলোনসোকে সেক্ট করে দিলেন। আপনি রিজনটা দেখাইছেন যে প্লেয়াররা জাবি আলোনসোকে চায় না। ড্রেসিং রুমের যেই সিচুয়েশনটা সেটা তিনি হ্যান্ডেল করতে পারতেছে না, যার কারণে একের পর এক রিয়াল মাদ্রিদ ম্যাচ হারতেছে কিংবা পয়েন্ট লুজ করতেছে। এখন কি হইতেছে? এখন কি পয়েন্ট লুজ হইতেছে না? ভাই প্লেয়ার মানে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কার্যকলাপটা আপনি একবার চিন্তা করেন। তোমরা কার্লো আনচেলত্তির মতো লিজেন্ড একজন কোচকে তোমরা ষড়যন্ত্র করে বের করে দিলা। তোমরা জাবি আলোনসোর মতো টেকনিক্যালি একজন কোচকে তোমরা ষড়যন্ত্র করে বের করে দিলা। তো তোমরা যে টানা যে ২টা কোচের সঙ্গে এমন বিহেভ করলা, তোমাদের সাথে কি ভালো কিছু হবে? তোমরা এই জিনিসটা নিয়ে বসেছিলা? হ্যাঁ, তোমরা মনে করছিলা যে জাবি আলোনসো গেলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, নতুন কোচ আসবে, নতুন কোচকে আমরা নিজেদের ওই নতুন কোচের কানে ধরে পুরা মাঠে ঘুরাবো, এমন ধরনের যে চিন্তা ভাবনা নিয়ে তোমরা এসেছিলা এবং তোমাদের যেই প্ল্যানটা ছিল সেটা যেহেতু সাকসেসফুল হয়েছে, দিন শেষে কিন্তু কি হয়েছে? উল্টো তোমাদের পিছনেই কিন্তু বাসটা যাইতেছে না। এখন রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা, কোন কোচ কিন্তু রিয়াল মাদ্রিদের ডাগ আউটে আসতে চাইবে না। ইয়র্গন ক্লপকে অফার করছে, ও রিজেক্ট করে দিয়েছে। ও বলতে না ভাই আমি রিয়াল মাদ্রিদে যাবই না, ও রিজেক্ট করে দিয়েছে। আপনি জিনেদিন জিদানকে আনতে পারতেছেন না। সো বড় মাপের কোচ কেউ আসবে না। তারপর হোসে মরিনহো, ও তো গত যে চ্যাম্পিয়ন্স লিগের গত ২টা ম্যাচে যে বিহেভ করছে, ও রিয়াল মাদ্রিদে আর কোনোদিন আসবেও না, রিয়াল মাদ্রিদও তাকে আনবে না। তো ৩টা কোচ কিন্তু অলরেডি হাত থেকে ছিটকে গেছে। বাকি যে কোচগুলো আছে বড় মানের কোচ, তারা কি আসলে রিয়াল মাদ্রিদে আসতে চাইবে? সিজনটা যখন শেষ হবে, আপনি যখন বড় ভালো মানের কোচের দিকে হাত বাড়াবেন, কেউ কি রাজি হবে? কেউ রাজি হবে না। আপনি এটা লিখে রাখেন যে কেউ রাজি হবে না। কারণ ভাই রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কন্ট্রোল করা যাইতেছে না, তো কন্ট্রোল করা যাইতেছে না। সো এমন একটা সিচুয়েশনে
কোন কোচ কি ভালো মানের কোন কোচ কি আসবে? হ্যাঁ, আপনি আনতে পারবেন। ওই কাকে আনতে পারবেন? আলভেরোর মতো আরো যদি ওই যে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস যে কোচ গুলার আছে তাদেরকে আপনি আনতে পারবেন। যারা ওই তেলবাজি করতে পারবে, তেলবাজি প্লেয়ারদেরকে তেল দিয়ে যারা চলতে পারবে তাদেরকে আপনি আনতে পারবেন। আদারওয়াইজ আপনি বড় কোনো কোচকে আনতে পারবেন না, যতদিন পর্যন্ত না রিয়াল মাদ্রিদের এই যে প্লেয়ারদের মাঝে যে একটা সিন্ডিকেট ওইটা যদি শেষ না হয়, যে প্লেয়ারদের কথাই ক্লাব চলবে, এই জিনিসটা যদি শেষ না হয় তাহলে রিয়াল মাদ্রিদে কোনোদিন বড় মাপের কোনো কোচ আসবে না। গত ম্যাচটাতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি, যে গত ম্যাচটাতে আমরা দেখতে পাইছি রিয়াল মাদ্রিদ ৭৭% বল দখলে রেখে 18টা শুট নিয়েছে, যেখানে 7টা ছিল অন টার্গেট। অপোনেন্টের গোলকিপার কিন্তু প্রায় সবগুলা অন টার্গেট ফিরিয়ে দিয়েছে। আর ভাই অপোনেন্ট যে ফুটবলটা খেলছে তারা কিন্তু নিজেরাও বিলিভ করে না যে এইখান থেকে 3টা পয়েন্ট নিয়ে তারা ফিরতে পারবে। তারা লো ব্লকে খেলে 1টা পয়েন্টের জন্য তারা কিন্তু এই ম্যাচটা খেলেছিল, বাট শেষ পর্যন্ত তারা সম্পূর্ণ 3টা পয়েন্ট কিন্তু নিয়ে গেছে। আপনি যদি অপোনেন্টের লো ব্লকটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা শুরু থেকে 5 জন নিয়ে ডিফেন্স করেছে, সেই সাথে মিডফিল্ডে কিন্তু 4 জন ফুটবলার রেখেছে, এটাকে মাত্র একটা মাত্র ফুটবলার রেখেছে। তারা যে গোলটা করেছে আউটসাইড অফ দ্য বক্স থেকে, যে একটা গোল তারা করেছে, ভাই এটা কোর্তুয়া ফিরাইতে পারতো না। এটা এটা বলে লাভ নেই যে এখানে আপনি কোর্তুয়াকে দোষ দিতে পারবেন, এটা আপনি বলতে পারবেন না। এই গোল ফিরানো কোনোভাবেই কিন্তু পসিবল না। সো রিয়াল মাদ্রিদ তো এখান থেকে গোল কনসিড করে নিচ্ছে, তারপরেও তো অনেকটা সময় ছিল লো ব্লক ভাঙার, বাট রিয়াল মাদ্রিদ পারে নাই। ভিনিসিয়াস জুনিয়র কয়েকটা ট্রান করেছিলেন, নিজে নিজে গোল করতে চেয়েছিলেন, বাট গোল করতে পারে নাই। কিছু কিছু সময় তিনি চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন, বাট সেই চান্সেস গুলোও কিন্তু কাজে লাগাইতে পারে নাই। সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের যে ফুটবলটা দেখলাম, দেখলাম যে ভাই এই টিমটাতে লো ব্লক ভাঙ্গার মতো একমাত্র ভিনিসিয়াস জুনিয়র ছাড়া লো ব্লক ভাঙ্গার মতো কোনো ফুটবলার নাই। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র লো ব্লক কোন সময় ভাঙতে পারে? যখন আপনার স্পিডে যখন বল আসবে, তিনি যখন স্পিডটাকে কাজে লাগাইতে চায় তখনই কিন্তু তিনি লো ব্লকটা ভাঙতে পারে। আদারওয়াইজ এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন যে নেইমার জুনিয়র কিংবা মেসির মতো এই টাইপের ফুটবলারদের মতো কিন্তু তিনি ড্রিবল করে ওই যে 3 থেকে 4 জন ফুটবলারের কাছ থেকে বলটা বের করে আনা, এই জিনিসটা কিন্তু তিনি পারে না। ওই স্পিডের সময় কিন্তু তার স্পিডটাকে কাজে লাগিয়ে ওই লো ব্লকটা একটু ভাঙতে পারে। এছাড়া কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকেও আমরা তেমন কিছু আশা করি নাই প্রায় প্রত্যেকটা ম্যাচে। তো সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের বর্তমান যে পরিস্থিতি, ভাই আশা করে লাভ নেই। লা লিগাতেও গেছে, তারপর হচ্ছে বার্সেলোনা যদি হাতে ধরে যদি পয়েন্ট যদি রিয়াল মাদ্রিদের কাছে যদি আত্মসমর্পণ না করে, হাতে ধরে পয়েন্ট নিয়ে যদি আত্মসমর্পণ না করে, তাহলে আশা দেখতেছি না। লা লিগাতেও আশা দেখতেছি না। চ্যাম্পিয়ন্স লিগে তো ম্যানচেস্টার সিটির এগেনস্টে আমাদের ঘরের মাঠে আসবে কিন্তু তারা খেলতে ফার্স্ট লেগটা, ওইখানে কি আপনি ছাদ বন্ধ করে মারতে চাইবেন? ম্যানচেস্টার সিটির মারতে চাইবেন? ভাই সেই দিন আমার কাছে মনে হয় যে শেষ হয়ে গেছে। তো এই ম্যাচটা যদি ধরুন সান্তিয়াগো বার্নাবিউতে যদি ম্যানচেস্টার সিটি যদি গোল শূন্য ড্র নিয়েও ফিরতে পারে, কিংবা যদি 1-0 গোলেও যদি হেরেও যদি তারা বিদায় নেয়, মানে নিজেদের ঘরের মাঠে যখন সেকেন্ড লেগটা খেলতে যাবে, ওইখানেও কিন্তু ইতিহাদে তাদের বিরাট একটা অপরচুনিটি থাকবে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রিয়াল মাদ্রিদের।